আমি পদ্মজা, লিখেছেন এলমা বেহরোজ। দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। রাত গভীর থেকে গভীরতর, নিস্তব্ধতার চাদরে ঢেকে গেছে চারপাশ। আমির পাথরের মূর্তির মতো এক জায়গায় বসে আছে, নড়ছে না, চুপচাপ তাকিয়ে আছে শূন্যতার দিকে। পদ্মজা প্রশ্নের পর প্রশ্ন করে ক্লান্ত, কোনো উত্তর না পেয়ে তার কণ্ঠ ক্রমশ নীরব হয়ে এসেছে। একসময় নিরুপায় হয়ে সে মিনতি করল, আমি আপনার কাছে আসছি, এই খবরটা অন্তত আম্মাকে জানান, উনি খুব অসুস্থ, চিন্তায় পড়বেন। আমির তখনও কোনো কথা বলল না। অন্দরমহলে লোক পাঠালো খবর পৌঁছে দিতে। পদ্মজা অবাক হয়ে লক্ষ্য করল, মায়ের অসুস্থতার কথা শোনার পরেও আমিরের মুখে কোনো আবেগের চাপ নেই, যেন অনুভূতিগুলো কোথাও আটকে পড়ে আছে। ঘণ্টা দুয়েক আগে হঠাৎ করেই থেমে গেছে মেয়েদের কান্না আর আর্তনাদ। সে কিছুতেই বুঝতে পারছে না কেন এত নির্মমতার ও নির্যাতন করা হচ্ছিল মেয়েগুলোর ওপর। একবার তার মনে হচ্ছিল হয়তো নারী পাচারের সঙ্গে জড়িত কিছু ঘটেছে, কিন্তু সেই ধারণা দোপে টেকেনি। নারী পাচার করলেও কেউ এমন বর্বর আচরণ করে না। মনের মধ্যে প্রশ্নের পর প্রশ্ন, এত অমানবিকতার পেছনে কি লুকিয়ে আছে? একটাই উত্তর তার সামনে বারবার ফিরে আসে, সব পাপের শিকড় হলো তার স্বামী। ক্লান্ত অবসর চোখে সে আমিরের দিকে তাকালো। এভাবে কি আমাকে বন্দি করে রাখবেন? যদি মেরে ফেলার পরিকল্পনা থাকে তবে এখনই মেরে ফেলুন। পদ্মজা ভাবছিল আমির এবারও নিশ্চুপ থাকবেন, কিন্তু তাকে অবাক করে দিয়ে পাল্টা প্রশ্ন করল, কেন, তোমার মনে হচ্ছে যে তোমাকে মেরে ফেলা হবে? তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল পদ্মজার ঠোঁটে। কেন, কখনো কাউকে খুন করেননি? অভিজ্ঞতা নেই। আমিরের চোখে এক মুহূর্তের জন্য অস্বস্তি দেখা গেল। দ্রুততা সামলে নিয়ে শান্ত কণ্ঠে বলল, অন্যদের আর তোমার মধ্যে পার্থক্য আছে। তার মানে আপনি অন্যদের খুন করেছেন? আমির এবারও চুপ। প্রশ্নের ঝড় শুরু হলো। পদ্মজা, কাকে খুন করেছেন? কজনকে করেছেন? আব্দুল ভাইকে কি আপনি খুন করেছেন? আমির হেলান দিয়ে চোখ বুঝল, কিছুক্ষণ নীরব থেকে বলল, না। পদ্মজা থামল না, তার কণ্ঠে আবার তীব্রতার ঝাঁজ। তাহলে কাকে খুন করেছেন, কেন করেছেন? আমির এবার বিরক্ত হয়ে সামান্য দমকের সুরে বলল, এত কথা বলছো কেন? পদ্মজা অনুনয় করে বলল, মেয়েগুলোকে ছেড়ে দিন, ওদের মেরে লাভ কি? আমির চেয়ার থেকে উঠে দাঁড়ালো, একবার গভীর দৃষ্টিতে তাকালো পদ্মজার দিকে, তারপর কোনো কথা না বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমির চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পদ্মজার বুকের ভেতর হাহাকার শুরু হলো। আগুনটা আবার জ্বলে উঠল। যে আগুন সবকিছু পুড়িয়ে দিতে চায়, সেই বুকের আগুনটাকে দামাচাপা দিয়ে মনে মনে ভাবলো, স্বাভাবিক হতে হবে আমাকে। মেয়েগুলোকে নিয়ে কি হচ্ছে, কেন হচ্ছে, কি কাজ চলে এখানে, সব জানতে হবে। দরজার দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে শ্বাস গভীর করে সে চিবিয়ে বলল, তারপর আপনার সঙ্গে বোঝাপড়া হবে। কিছুক্ষণ পর কোলাহলের আওয়াজ কানে এলো, সেই সঙ্গে অনেকগুলো মেয়ের আর্তনাদ। প্রথমে মনে হলো কাউকে মারধর করা হচ্ছে, পরক্ষণেই বুঝলো তা নয়। মেয়েদের কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে ভাদিকে কোথাও 10-12 জন রয়েছে। তবে কি এরা অন্য দল? এখানে আরও মেয়ে আছে। কান খাড়া করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো পদ্মজা। আমিরের কণ্ঠস্বর বেশি আসছে, মেয়েদের খাবার খাওয়ার নির্দেশ দিচ্ছে সে। তারপর কাউকে আদেশের সুরে বলল, দেখো এরা যেন ঠিকমতো খায়, সবার ভাদন একসঙ্গে খুলবে না, একজন করে খুলবে, চেঁচামেচি যেন না করে, খাওয়া শেষ হতেই হাত মুখ বেঁধে ফেলবে। আমি আরবিদকে পাঠাচ্ছি। আরবিদ কোথায় গেল? উত্তরে আরেকটা পুরুষ কণ্ঠ কিছু বলল, স্পষ্ট শোনা গেল না। সেই কণ্ঠস্বরকে চাপিয়ে বেসে এলো একটি মেয়ের আকুল মিনতি, ভাই আমারে সাইরা দেন, আমার কয়দিন পর বিয়া। তারপর আর কোনো শব্দ শোনা গেল না। মেয়েটির আকুল মিনতি পদ্মজার কানে বাজতে থাকলো। একজন তরুণী, যার জীবনের সবচেয়ে আনন্দ মুহূর্ত বিয়ের দিন, তাকে তার এই স্বপ্ন ভেঙে দিয়ে নিষ্ঠুরভাবে কেড়ে নেওয়া হচ্ছে। এই মানুষগুলোর হাতে তার ভবিষ্যৎ চুরমার হয়ে যাচ্ছে। ঘৃণায় পদ্মজা চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর আমির ঘরে ফিরে এলো। পদ্মজা চোখ মুখ কঠিন করে অন্যদিকে তাকিয়েছিল। আমির নরম সুরে বলল, খাবার আসছে, খেয়ে নাও। পদ্মজা কণ্ঠে তীক্ষ্ণ প্রত্যাখ্যান, খাবো না।
আমির বলল, বিষ দেইনি, লতিফার রান্না, খেতে পারবে। চমকে তাকালো পদ্মজা। পর মুহূর্তে চোখ সরিয়ে নিল। লতিফা যে এই হাওলাদার বাড়ির রহস্যের সঙ্গে জড়িত সেটা সে আগেই অনুমান করেছিল। এখন তার সন্দেহের অবকাশ রইল না। আমির কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, কি হলো? আমার একটা প্রশ্নের উত্তর দিন। তোমার তো দেখি প্রশ্নের অভাব নেই। পদ্মজা সরাসরি জিজ্ঞাসা করল, এখানে আরো মেয়ে আছে? আপনি নারী পাচারের সঙ্গে জড়িত? প্রশ্নটার করার সময় কেঁপে উঠল তার কণ্ঠ। পাত্তা না দিয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে আমির নির্লিপ্তভাবে বলল, খাবে কিনা সেটা বলো। পদ্মজা আবেগরুদ্ধ কণ্ঠে প্রশ্ন করল, আপনি আমাকে হারাম টাকায় রানী করেছিলেন। টাকাই? তার গায়ে হারাম হালাল লেখা থাকে না। আপনি তো মুসলমান নাকি? বিস্ময়ে জানতে চাইল পদ্মজা। সে নির্বিকারভাবে জবাব দিল, আমির, আমাদের কোনো ধর্ম নেই। কী সব বলছেন আপনি? মাথা ঠিক আছে? এরকম প্যাচ করে কাঁদার স্বভাব তো তোমার ছিল না। মন বলতে কি আদৌ কিছু আছে আপনার? 6 বছর ধরে সংসার করছি, আজ জানলাম আমার স্বামী একজন নারী পাচারকারী, খুনি, অত্যাচারী, একজন নিকৃষ্ট মানুষ। এত কিছু জানার পরেও কি কোনো স্ত্রী কষ্ট পাবে না, কাঁদবে না? এজন্য তো জানতে চাইনি। জানতে গেলে কেন? এই জন্যই তো জানতে গেলে কেন? পদ্মজার চোখে জল টলমল করছে। কাঁপা কাঁপা গলায় জানতে চাইল, আপনি আমার নষ্ট জীবনের সঙ্গে আমাকে কেন জড়ালেন? নষ্ট জীবনকে তো চাদর দিয়ে ডেকে রেখেছিলাম। তুমি সেই চাদর তুলতে গেলে কেন? এখন সব দোষ আমার, তাই না? আপনি খোলস কেন পড়লেন? শয়তানের মতোই থাকতেন। নিজের জীবনকেও নরক বানালেন, সঙ্গে আমারও। ভেঙে পড়ল পদ্মজা। কণ্ঠে ফুটে উঠল আকুল আবেদন। মেয়েগুলোকে মেরে কি শান্তি পান? কেন মারেন? এসব করে কি লাভ? ছেড়ে দিন সব কিছু। আমরা একটা ছোট ঘরে সুখে থাকব। আমাদের ভালোবাসা তো মিথ্যে না। আমরা তো আমাদের ভালোবাসা নিয়ে ভালো ছিলাম। আলো জ্বলে উঠল আমিরের চোখে। সে জিজ্ঞাসা করলো, মন থেকে বলছ? কি বলছি? আচমকা এমন প্রশ্নে বিভ্রান্ত পদ্মজা। আমাদের ভালোবাসা মিথ্যে ছিল না। অবাক হয়ে গেল পদ্মজা। যে মানুষটার মনে অন্যদের জন্য মায়া দয়া নেই, পশুর মতো যার আচরণ, সে কি করে কাউকে ভালোবাসতে পারে? এই সমীকরণটা যে কিছুতে মিলছে না। মনের দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ধরা দিল তার চোখে মুখে। কি বলবে ভেবে পাচ্ছে না। শুধু নীরবে তাকিয়ে আছে আমিরের দিকে, যেন তার চোখের গভীরে খুঁজছে সেই সমীকরণের সমাধান। আমিরও উৎসুক হয়ে চেয়ে আছে। পদ্মজার কণ্ঠে কাঁপুনি, চোখে জলের ঢল। আপনাকে ক্ষমা করা উচিত না। আপনাকে কোনো ভালো মানুষ ক্ষমা করবে না, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। তার কণ্ঠে একসঙ্গেই ভালোবাসা ও ঘৃণা। নিজের হৃদয়ের সঙ্গে লড়াই করতে করতে যোগ করল, আপনি সবকিছু ছেড়ে দিন, যেতে দিন মেয়েগুলোকে, তওবা করুন। আমরা অনেক দূরে চলে যাব, সুখে শান্তিতে থাকব। পদ্মজার চোখে উম্মাদের দৃষ্টি। যে নারী অন্যায়ের বিরুদ্ধে এতক্ষণ কঠোর ছিল, তার মুখে এত আকুতি শুনে বিস্মিত হলো আমির। তবুও সে পদ্মজার আহ্বানে সাড়া দিতে পারল না। উল্টো আশার বুদবুদে ছুরি বসিয়ে দিয়ে বলল, এখানে যা চলছে সব ভুলে যাও। পদ্মজার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সেই উপলব্ধি করল এই মানুষটার জীবনে তার স্থান আসলে কতটুকু। যদি সে সত্যিই গুরুত্বপূর্ণ হতো, তাহলে কি মানুষটা সবকিছু ত্যাগ করে তাকে নিয়ে নতুন করে শুরু করার কথা ভাবত না? পদ্মজার হৃদয়ে কোমল অনুভূতিগুলো আবার ডেকে গেল কঠিন আবরণে। আমির হাত পায়ের বাঁধন খুলে দিলে সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, খুলে দিলেন যে? আমির উত্তরে দিল, খাবে, চলো। যদি এখন পালিয়ে যাই? কোথায় যাবে? কার কাছে যাবে? জানেনই, যখন আপনি ছাড়া আমার কেউ নেই, আপনি আমার শেষ আশ্রয়। তাহলে ফিরে আসুন না আমার কাছে। আবার কাঁদছ? পদ্মজা লম্বায় আমিরের কাঁধ অবধি, তার চোখে অশ্রুর ঝর্ণা, যা একটা না বৃষ্টির মতো জড়তে লাগলো। কিন্তু আমিরের চোখে জীবনের কোনো ছোঁয়া নেই। তার চোখে নিষ্প্রাণ শীতল দৃষ্টি। হঠাৎ করেই পদ্মজা সমস্ত শরীর দিয়ে আমিরকে জড়িয়ে ধরল। সামলাতে না পেরে 2 পা পিছিয়ে গেল আমির। পদ্মজা কান্না ভেজা কণ্ঠে বলল, আপনি এভাবে অচেনা হয়ে যাবেন না। আমি বেঁচে থেকেও মরে যাব। আমার ভালোবাসাকে এভাবে পর করে দিয়েন না।
স্মৃতির পাতা উল্টে যোগ করল। আপনার মনে হচ্ছে একবার যদি রাগ করে 2 দিন কথা বলেনি, তখন আপনি বলেছেন আমাকে এভাবে অচেনা হয়ে যেতে দেখে আপনার কষ্ট হচ্ছে। আপনি বলেছিলেন ভালোবাসা মানুষের অচেনা রূপের মতো ভয়ানক কষ্ট আর কিছু হতে পারে না। এখন আমার সেই ভয়ানক কষ্ট হচ্ছে। আপনি আমাকে কেন কষ্ট দিচ্ছেন? সব ভুলে যাব, শুধু আপনি ভালো হয়ে যান। মেয়েগুলোকে ছেড়ে দিন, ধ্বংস করে দিন আপনার সব পাপের চিহ্ন। ধীরে ধীরে একটা হাত পদজার মাথায় রাখল আমির। অশ্রু সজল চোখ তুলে স্বামীর দিকে তাকালো পদ্মজা। আমির তার চোখের জল মুছে দিয়ে জিজ্ঞেস করল, গালে ব্যথা পেয়েছ কি করে? এতক্ষণে দেখেছেন? না। পদ্মজা ধীরে ধীরে জবাব দিল, সেদিন জঙ্গলে এসেছিলাম, কাঁটা লেগেছিল, তারপর রিদওয়ান মেরেছিল। আমিরের কণ্ঠে উদ্বিগ্ন। হ্যাঁ। পদ্মজার ছোট উত্তর। কেন আসতে গেলে? সাধারণ দুনিয়ার বাইরেও মানুষের বানানো আরেকটা জগৎ আছে। সে জগৎ পবিত্র মানুষের ঢুকতে নেই। পদ্মজা আকুল হয়ে বলল, ভেঙে পেলুন সব। নিজের হাতে গড়া সাম্রাজ্য ভাঙা যায় না। পাপের সাম্রাজ্য ধরে রেখে কেন পাপ বাড়াবেন? হাল ছাড়ল না পদ্মজা। আমাদের ভালোবাসাকে কেন বলির বেদিতে চড়াবেন? আমার রক্ত ভালো না। কেউ আমাকে পশু বললে আমার আনন্দ হয়। হতাশায় ভেঙে পড়ল পদ্মজার কণ্ঠ। তাহলে আপনি কিছুই ছাড়বেন না? না। আমিরের এক শব্দে এই উত্তর যেন এক পুৎকারের নিভিয়ে দিল সব আশার প্রদীপ। হতাশায় পদ্মজা আমিরকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে নিস্তেজভাবে বসে পড়ল চেয়ারে। আমির সেদিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, খাবে নাকি খাবে না? ক্ষোভে কাঁপছে পদ্মজার গলা। আমি এখানে খেতে আসিনি। তাহলে না খেয়ে থাকো। চুপ করে রইল পদ্মজা। উত্তাল মনকে শান্ত করার চেষ্টা করলো। মনে মনে নিজেকে বোঝাচ্ছে, খেয়ে দিয়ে সুস্থ থাকতে হবে, মেয়েগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এখন নিজেকে এভাবে ভেঙে পড়তে দেওয়া যাবে না। নিজেকে সামলে নিয়ে বলল, খাবো। ঘর থেকে বেরিয়ে গেল আমির। সে রাতে আর তার দেখা মিলল না। তার পরিবর্তে এলো রাপেদ, রেশমি লম্বা চুলে অদ্ভুত এক লোক। খাবার নিয়ে পদ্মজার সামনে দাঁড়িয়ে রইল। খাওয়ার পাট চোকা মাত্র পদ্মজাকে ভাবতে উদ্যত হলো লোকটি। অবাক হয়ে পদ্মজা জিজ্ঞাসা করলো, উনি কোথায়? আপনি কেন বাঁচছেন? রাপেদ জবাব দিল, ভাই বাইরে গেছে, আমাকে বলে গেছে আপনাকে বেঁধে রাখতে। কি করতে গিয়েছে জানতে চাইল কৌতূহলী পদ্মজা। এত সব বলতে পারবো না, সতর্ক রাপেদের জবাবে। ভাই অনেক রাগী। তাকে রাগাবেন না, যা বলবে মেনে নেবেন। একটু চতুর্যের আশ্রয় নিল পদ্মজা। আপনার ভাই তো আমাকে ভয় পায়। আমার কথায় সারাক্ষণ এই ঘরে ছিল, ভয়ে কাঁপছেও। বিশ্বাস করুন। এক ছিলতে বিদ্রুপের হাসি ফুটে উঠল রাপেদের ঠোঁটের কোণে। ঠাট্টায় সুরে জিজ্ঞাসা করলো, মজা করছেন? কৌশল বদলে ফেলল পদ্মজা। দুম করে জানতে চাইল, আচ্ছা ওই সাদা খরগোশটা কোথায়? খরগোশ? আচমকা প্রসঙ্গ পরিবর্তন, বিভ্রান্ত রাপেদ। ব্যাখ্যা করল পদ্মজা, ওই যে সাদা দেখতে, আরবিদ বা এরকম কোনো নাম। তা দেখে আপনি কি করবেন? তা জেনে আপনি কি করবেন? কথা শেষ করেই রাপেদ দড়ির দিকে ঝুঁকল। কিছু করতে চাইলে এখনই করতে হবে। পদ্মজা আর চোখ ঘরের চারদিকে কিছু খুঁজল, কিন্তু আত্মরক্ষার উপযোগী কিছু দেখতে পেল না। শুধু দুটো চেয়ার ছাড়া ঘরে আর কিছুই নেই। মনে মনে ভাবলো, চেয়ারগুলো কি খুব ভারী? একবার চেষ্টা করে দেখলে কেমন হয়। রাপেদের মনোযোগ অন্যদিকে পেরাবার প্রয়াসে একটু পিছিয়ে মধুর কণ্ঠে বলল, এই বাড়িটা অনেক সুন্দর, পাতালপুরি, আমি কখনো দেখিনি। একটু ঘুরে দেখতে পারি? আমার উনি বানিয়েছেন, তাই না? এটা ভাইয়ের বানানো না। শীতল কণ্ঠে উত্তর দিল রাপেদ। তাহলে কার? আচমকা চোখ তুলে চাইল রাপেদ। বুঝে ফেলল পদ্মজার উদ্দেশ্য। সঙ্গে সঙ্গে ছুটে এলো সে খেপা ষাঁড়ের মতো। পদ্মজা বুঝতে পারছে না কি করবে। অপরিচিত পুরুষের সঙ্গে হাতাহাতি করবে, তার মন সায় দিচ্ছে না। তার চাইতে বড় কথা, এখান থেকে পালালে বাইরে আরেক শয়তান অপেক্ষা করছে। কড়াই থেকে উনুনে পড়া হবে, আর কিছু না। তাই সে দ্রুত চেয়ারে বসে শান্তস্বরে বলল, দস্তাদস্তি করবেন না, আমি বসে পড়েছি, আপনি বাঁধুন। পদ্মজার চেয়ারের সঙ্গে শক্ত করে বেঁধে ঘর ছাড়ল রাপেদ। একাকী ঘরে পদ্মজা চোখ ঘুরিয়ে দেখে নিল চারপাশ।
এই প্রথমবারের মতো মনে হলো ঘরের ছাদ যেন আকাশ ছুঁয়েছে। মাটির কতটুকু নিচে আছি। কিছুক্ষণ পর পায়ের শব্দ ভেসে এলো। উৎকণ্ঠিত চোখ জোড়া তুলে পূর্ণ দৃষ্টিতে দরজার দিকে তাকালো পদ্মজা। ধীর পদক্ষেপে ঘরে প্রবেশ করলো আমির। হাতে একটা মলমের কোটা, সেটা এগিয়ে দিয়ে বলল, তোমার ওষুধপত্র নিয়ে আসা উচিত ছিল। আমি কি করে জানতাম যে আমার বর এখানে শয়তানের রাজত্ব নিয়ে বসে আছে? আমিরের চোখে বিরক্তির ছায়া। খুব বাজে বকছ। আবারও অনুনয় করলো পদ্মজা, মেয়েগুলোকে ছেড়ে দিন। এক কথায় বারবার বলো না তো আমাকে ভালোবাসেন না? যতটা সম্ভব মায়া ঢেলে জানতে চাইল পদ্মজা। কাজে দিল বুদ্ধিটা। আমিরের চোখেও যেন খেলে গেল প্রাণের স্পন্দন, খুলে গেল তার মনের জানালা। মুঠো মুঠো বাতাসে সেই খোলা জানালা দিয়ে প্রবেশ করলো ভেতরে। নীরবে কোটাটি পদ্মজার পায়ের কাছে রেখে বাঁধন খুলে দিল। গায়ে পায়ে লাগিয়ে নিও। দরজা ধাক্কাধাক্কি করো না। আবার বেরিয়ে গেল সে, দরজার তালা লাগিয়ে। আশার যে কিরণ দেখেছিল পদ্মজা, সেটাও নিয়ে গেল সঙ্গে। হয়ে মেঝেতে বসা পদ্মজা একে একে সম্ভাবনার সবগুলো দরজা বন্ধ হতে শুরু করছে। বর্তমান দু হাতের আড়ালে মুখ লুকিয়ে অশ্রুসিক্ত হচ্ছে পদ্মজা। তার কান্নার আওয়াজ যেন অশরীর রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কারাগারের চৌহদ্দিতে। পদ্মজার বেদনা ভিদর মুখের দিকে নির্নিমেষ তাকিয়ে রইল তুষার। বোধ হয় মেয়েটির এই অবিরাম কান্নার সূত্রপাত হয়েছিল সেই অভিশপ্ত দিনটি থেকে, যেদিন থেকে তার স্বামী প্রকৃত পরিচয় জানতে পেরেছিল। পদ্মজাকে থামতে বলল না তুষার, নিঃশব্দে কাঁদতে দিল। দীর্ঘক্ষণ কান্নার পর পানি খেতে চাইল পদ্মজা। পানি পানের পর আবারও কারাগারে নেমে এলো শ্মশানের নিস্তব্ধতা। প্রশ্ন না করা পর্যন্ত পদ্মজা কিছুই বলবে না। এই অস্বস্তিকর নীরবতাটুকু ভেঙে তুষার জানতে চাইল, অপরাধ জেনেও আপনি আমির হাওলাদারকে ক্ষমা করতে চেয়েছিলেন। এত ভালোবাসার পরেও তার বুকে ছুরি বসালেন কি করে? এখন সিদ্ধান্ত নেওয়ার শক্তি পেলেন কোথায়? তুষার কৌতূহলে চোখে দিকে তাকিয়ে হাসলো পদ্মজা। পিছপিছিয়ে বলল, মুক্তি দিয়েছি, মুক্তি। কোনো এক অজানা আবেগ দখল করে নিয়েছে তার কণ্ঠ। তুষার বলল, আপনার বর্ণনা অনুযায়ী আমির হাওলাদারের আচরণ আপনার প্রতি কোমল ছিল, তিনি আপনার প্রতি দুর্বল ছিলেন। পদ্মজার চোখে এক মুহূর্তের জন্য বিভ্রান্তি দেখা গেল। সে হারিয়ে গেল অতীতের কোনো স্মৃতিতে। তারপর আস্তে আস্তে বলল, দুর্বল ছিল নাকি? তার কণ্ঠে সংশয় আর বিস্ময়ের সুর। তুষার বলল, আমার তো তাই মনে হচ্ছে। আমি ওনাকে খুব ভালোবাসি। পদ্মজার অসহায় স্বীকারোক্তি মুচড়ে দিল তুষারের বুকের ভেতরটা। যে নারী নিজের হাতে স্বামীকে হত্যা করেছে, আজ সে স্বামীর জন্য জেলের নিস্তব্ধতা ভেঙে অশ্রু জড়াচ্ছে। ভালোবাসা আর অপরাধ বোধে এমন গভীর দ্বন্দ্ব, এমন হৃদয় বিদারক বিপরীত্ব তুষার এর আগে কখনো দেখেনি। তুষার অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনার কথায় তিনি একজন শয়তান ছিলেন। আপনাকে ভালোবাসতে গিয়ে নিজেকে পাপী মনে হয়নি? হয়েছে পদ্মজার সংক্ষিপ্ত উত্তর। তাহলে সেটা কি করে ভালোবাসা হলো? তুষারের প্রশ্ন, বিস্ময়, কৌতূহল। পদ্মজা কাঁদতে শুরু করলো। তারপর হঠাৎ থেমে গিয়ে বলল, যখন কাউকে ভালোবাসবেন তখন বুঝবেন, ভালোবাসায় দোষ গুণের স্থান নেই। ভালোবাসা শুধুই ভালোবাসা। ভালোবাসা গুণী খুনি পাপ পুণ্যের ভেদাভেদ করে না। অমর সত্যিটা তুষারকে স্তব্ধ করে দিল। আমিরের প্রতি পদ্মজার ভালোবাসার গভীরতা তাকে ভেতর থেকে স্পষ্ট করল। হয়তো আমির হাওলাদারও পদ্মজাকে এভাবে অকৃত্রিম ভালোবাসত, কিন্তু পাপ তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। সে কি কখনো সেই অন্ধকার থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল? প্রশ্নটা মনে আসতেই তুষারের কৌতূহল বেড়ে গেল। সে উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করল, তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন? তারপর তার ভালোবেসেছিলেন আপনাকে? প্রশ্নটা পাথর হয়ে আঘাত হানল পদ্মজাকে। শূন্যে নিবদ্ধ হলো তার চোখের দৃষ্টি। হারিয়ে গেল অতীতের কোনো অন্ধকার গলিতে। আস্তে আস্তে নিজের সঙ্গে কথা বলছে। তেমন করে বলল, চেষ্টা কি করছিলেন কি? তুষার লক্ষ্য করল পদ্মজার চোখ দুটি ফুলে আছে, কাঁপছে তীর তীর করে। সে রুমাল দিয়ে কপালে ঘাম মুছে ডাকলো, মিসেস পদ্মজা। তাকালো পদ্মজা। তুষারের ক্ষীণ দৃষ্টি উপেক্ষা করে প্রশ্ন করল,
আমার ফাঁসি কবে হবে? এত দেরি হচ্ছে কেন? অবাক হলো তুষার। একজন মানুষ কতটা একা হয়ে পড়লে মৃত্যুর জন্য এতটা কাতর হয়। নিজের অনুভূতি চেপে গম্ভীর স্বরে সে জিজ্ঞাসা করলো, আপনাকে যে প্রশ্ন করা হয়েছিল তার উত্তর দিলেন না তো? পদ্মজা বিস্মিত হয়ে জানতে চাইল, কোন প্রশ্ন? তুষার ধৈর্য নিয়ে আবার জিজ্ঞাসা করলো, তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন? তারপর আর ভালোবেসেছিলেন আপনাকে? পদ্মজা তীব্র স্বরে পাল্টা প্রশ্ন করলো, আগে বলুন, যাদের আচরণের পিশাচের মতো তারা কি কখনো ভালোবাসতে পারে? তুষার একটু বেবি নিয়ে ধীরে ধীরে বলল, হয়তো পারে। তারা খুব কম মানুষকে প্রাণ ভরে ভালোবাসে, কিন্তু যাকে ভালোবাসে হৃদয় স্থান দেয়, তার জন্য সবকিছু করতে পারে। আর যাদের প্রতি বিরূপ তাদের সঙ্গে আচরণও থাকে নিষ্ঠুর। তবে যখন এদের পিশাচ সিদ্ধে বিঘ্ন ঘটে, তখন তাদের ভালোবাসার স্বরূপ কেমন হবে সেটা আমার জানা নেই। পদ্মজার চোখে বিষাদের ছায়া। সে অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়ে বলল, আমি যখন সব জেনে গেলাম তখন মাঝে মধ্যে মনে হতো উনি আমার জন্য পাগল প্রায়। আবার কখনো মনে হতো আমার সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং শয়তান। সেই স্নেহময় আবার এই নিষ্ঠুর। উন্মাদ হয়ে উঠেছিলেন, নিজের কর্মের কোনো হিসেব রাখতে পারতেন না। তুষার একটু চিন্তা করে বলল, আমার মনে হয় তিনি দুটি সত্তা নিয়ে বাঁচতে চেয়েছিলেন। যখন সময় এলো একটি বেছে নিয়েছেন, তখন তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন। তুষারের দিকে তাকালো পদ্মজা, তার চোখে বিস্ময়, ঠোঁটে অস্পষ্ট শব্দ, মানসিকভাবে বিপর্যস্ত। আজ এই ছিল আমি পদ্মজা উপন্যাসের দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্বটি পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ননয়ন ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।